প্রিয় দর্শক, আপনারা ভিডিও দেখলেও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না। এতে করে ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি। তাই সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং টিকটকের নতুন কোনো ভাইরাল গল্প সবার আগে সকল পর্ব শুনতে চাইলে কমেন্ট করে গল্পের নাম জানাবেন। কথা দিচ্ছি, সবার আগে গল্প দিব আমি। বেলা শেষে তুমি গল্পের পাঠ ২৬-২৭। হঠাৎ রাস্তার এক কোণে দুজন মানুষকে দেখে কনস্টেবলকে বললাম, গাড়িটা একটু আস্তে চালাও। কেন স্যার, কি হয়েছে? ওই দেখ, দুইজন ছেলে দাঁড়িয়ে আছে, কালো পোশাক পরে, দেখছ? দেখছি, কিন্তু কি হয়েছে? ওরা যদি আমাকে দেখতে পারে চিনে ফেলবে, কারণ ওদের আমি পাখির সাথে দেখেছি। এক কাজ কর, তোমাদের কাছে হাতকড়া আছে? আছে, আমার হাতে লাগিয়ে দাও, আর এমনভাবে গাড়ি চালাবে যাতে ওরা কোনো সন্দেহ না করে। আমার কথা মতো ওরা আমার হাতে হাতকড়া লাগিয়ে দিল। আমি মাথা নিচু করে চুপচাপ বসে আছি। ভাবছেন, ওদের দেখার পরেও তানজিলাকে কেন কিছু বলছি না। এখন যদি ওদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াই, তাহলে দেখা যাবে আমরা কিছু করার আগেই ওরাই সতর্ক হয়ে যাবে। এজন্য বুঝে শুনে সব কিছু করতে হবে। গাড়ি থেকে নেমে বাসার ভিতরে যেতেই তুবা আমার কাছে এসে বলল, ভাইয়া দাঁড়া। আমি দাঁড়িয়ে বললাম, কি হয়েছে? কি হয়েছে বলছিস তুই? রিয়া আপু নার্স পাঠিয়েছে তোর জন্য, আর এখন পর্যন্ত 50+ কল দিয়েছে তোর খোঁজ খবর নেওয়ার জন্য। আমি শুধু বলি, ভাইয়া এখনও ও ঘুম থেকে উঠে নাই, আর উঠলে আপনাকে বলবো না। তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখি রিয়া অনেকগুলো কল দিয়েছে। তাড়াতাড়ি রুমে গেলাম। গিয়ে দেখি নার্স আমার বিছানার ওপর পা দুলিয়ে ঘুমিয়ে আছে, আর এই মেয়ে আসছে নাকি আমার সেবা করতে, আবার নিজেই ঘুমিয়ে আছে। আবার রিয়া দিয়েছে। ভয়ে ভয়ে ফোনটা ধরে ঘুমের ভাব নিয়ে বললাম, হ্যালো, কে বলছেন? কে বলছেন না, নাকি আমাকে আবার আসতে হবে এখানে? ও রিয়া, তুমি? সরি বেবি, আসলেই মাত্র ঘুম ভেঙেছে, ঘুম চোখে ফোন ধরলাম তো, এজন্য তোমার নম্বর দেখি নেই। এত ঘুমানো লাগে কেন? আমি না তোমাকে ঘুম থেকে তুলে আসলাম, তো কি করব বলো? তুমিই বলছো তোমাকে কোনো কিছু না বললে যেন কোথাও বের না হই, তাই তো ঘুমিয়ে পড়লাম। ঘরে বসে বসে কি বোরিং হব, তাই একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। আর তুমি আমাকে বকা দিচ্ছ না? আমি কই বকা দিলাম? থাক, এসব কথা এখন ছাড়। আচ্ছা রিয়া, তুমি আসবে কখন? বাবু, আজকে আর আসতে পারবো না, অফিসে অনেক কাজ জমা পড়ে আছে, সব কমপ্লিট করতে হবে, এজন্য একজন নার্স পাঠিয়ে দিলাম। ভালো হয়েছে না? অনেক ভালো হয়েছে। রিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। আবার তানজিলাকে কল দিলাম। তানজিলা আমাকে প্রশ্ন করল, বাসায় যাওয়া হয়েছে কি না। মাত্র আসলাম। তানজিলা, একটা কাজ করতে পারবে? বল। আমার চারপাশে আমার ওপর নজর রাখার জন্য পাখি লোক পাঠিয়েছে। আজকে যে থানায় গেলাম, এটাও জেনে গেছে হয়তো। এটা কিভাবে হতে পারে? বলছি না, ওদের নেটওয়ার্ক অনেক বড়। আচ্ছা, তোমার চিন্তা করতে হবে না, তোমার নিরাপত্তা আমি দিব। তুমি আমাদের শেষ একটা প্রমাণ। এই যে ভাইয়া, কার সাথে কথা বলেন? সামনে তাকিয়ে দেখি নার্স ইনজেকশন হাতে নিয়ে আমার সামনে দাঁড়ানো অবস্থায় এই কথাটা বলল। আমি তানজিলাকে উদ্দেশ্য করে আস্তে করে বললাম, পরে যদি দরকার হলে কল দিমনে, বাই। ফোনটা রেখে নার্সকে বললাম, আপনি কোন হাসপাতাল থেকে এসেছেন? এটা বলতেই মেয়েটা মাথায় চুলকাতে চুলকাতে বলল, এটা রিয়া ম্যাম বলতে মানা করছে। মানা করছে মানে? আপনি কোন হাসপাতাল থেকে এসেছেন এটা বলবেন না? তাহলে আমি এটা জানবো কিভাবে যে আপনি একজন নার্স নাকি? বাস স্যার, অনেক হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি তো আসতেই চাইনি, আমার এমনিতেই হাসপাতালে অনেক কাজ পড়ে আছে, শুধু রিয়া আপু বলছে দেখে এসেছি। নইলে সে না হয় বুঝলাম, কিন্তু আপনি কোন হাসপাতাল থেকে এসেছেন এটা বলবেন না? দেখেন ভাই, আমি এত কথা বলতে পারবো না। আপনার যদি ভালো না লাগে বলেন, চলে যাই, এত প্যাচ আমার ভাল লাগে না। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, রিয়া আপুকে কল দিয়ে বলি, কেমন? থাক, আর কল দিতে হবে না, আমি তো এমনিই মজা করলাম আপনার সাথে। সাথে সাথে নার্স হেসে বলল, ও
তাই বলেন? এখন গিয়ে বিছানার ওপর শুয়ে পড়েন, আমি দেখি আপনার কি অবস্থা। এর মাঝে আম্মু এসে বলল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিতে। আম্মুর করা মতো নার্সকে নিয়ে টেবিলে বসে খেতে লাগলাম। পিছন থেকে আম্মু বলল, লাদেন, কালকে রিয়ার বাবা আর তোর আপু চলে আসবে। আসার কথা তো আসবেই। তুই গিয়ে আজকে সমস্ত বাজার করে আন, আর আমাকে রিয়ার বাবা এমনভাবে বলবো যে কালকে হয়তো তোদের বিয়েও হয়ে যেতে পারে, কারণ উনি নাকি আবার দেশের বাইরে চলে যাবে। আচ্ছা, সে যা হবে পরে দেখা যাবে। তুমি এক কাজ করো, তুবাকে নিয়ে বাজারে যাও। আমি একজনকে ফোন করে বলবো না তোমাদের হেল্প করতে। আর নার্স ম্যাডাম, আপনি চলে যেতে পারেন। আমি এতটাও অসুস্থ না যে আপনাকে লাগবে। রিয়াকে বলবেন আমার কোনো সমস্যা নেই। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়। আর শেষ একটা কথা, নতুন ডাক্তার হয়েছেন ভালো কথা, তাই বলে আবার মানুষ মারবেন না যেন। এটা বলতেই মেয়েটা খাবার বন্ধ করে কেমন জানি কাঁপতে লাগলো। আমি তো এটা দেখেই বুঝে গেলাম এই মেয়েকে। আমার মনে হয় রিয়া যেই নার্সকে এখানে পাঠিয়েছে তাকে সরিয়ে পাখি এই মেয়েকে এখানে পাঠিয়েছে আমার ওপর নজর রাখার জন্য। মেয়েটা আর কোনো কথা না বলে খাবারের মাঝে পানি দিয়ে চুপচাপ হেঁটে বাসা থেকে বের হয়ে গেল। তুবা আমার পাশের চেয়ারে বসে বলল, ভাইয়া, এই মেয়ে এভাবে চলে গেল কেন? সেটা তোর জানতে হবে না। এখন আম্মুর সাথে বাজারে যা। আমি তানজিলাকে কল করে বলছি একজন কনস্টেবল পাঠিয়ে দিতে। বিকালে রুমে শুয়ে আছি, আর শুয়ে শুয়ে চিন্তা করছি রিয়াকে কি বিয়ে করব? ও তো আবার কোনোভাবে আমার সাথে প্রতারণা করছে না তো। হঠাৎ দরজার কাছে তাকিয়ে দেখি সেতুর বাবা দাঁড়িয়ে আছে। আমি শুয়া থেকে উঠে আঙ্কেলকে সালাম দিয়ে বললাম, আসেন ভিতরে আঙ্কেল। সেতুর বাবা আমার পাশে বসে বলল, একটা কথা জানার জন্য এখানে আসছি। আমি মাথা নিচু করে বললাম, কি আর বললেন আঙ্কেল? এটাই তো বলবেন আমি কেন রিয়াকে বিয়ে করছি, তাই তো? হয়তো প্রশ্নটা কিছুটা এমনই। আচ্ছা বাবা, বলো তো, আমার মেয়ের মাঝে কি কোনো কিছুর কম ছিল যে মাঝরাতে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলে? আমি কাউকে ফাঁকি দিয়ে চলে যাইনি আঙ্কেল। আমাকে পালাতে সাহায্য করছে সেতু। আর যাকে আমি নিজের বোনের মতো দেখি, আকে কিভাবে বিয়ে করতে পারি বলেন? ও পিচ্ছি একটা মেয়ে। ওর বয়স দেখেন আর আমার বয়স দেখেন। আর আপনিও কিভাবে এই সিদ্ধান্ত নিলেন? আগে ওকে প্রতিষ্ঠিত হতে দেন না। এখনই যদি বিয়ে নিয়ে পড়ে থাকেন তাহলে ওর জীবনটা নষ্ট ছাড়া আর কিছু হবে না। আমি কি করব না করব সেটা আমার বিষয়, তবে তুমি কাজটা ভালো করলে না। অনেক বিশ্বাস করতাম তোমাকে। রাগ করেছেন আঙ্কেল? রাগ করাটা স্বাভাবিক বিষয়, সেই করতে পারেন। তবে আমি মনে করি আমি সেতুর জন্য ঠিক ছিলাম না। যদি বিয়ে দেওয়া হয় ওকে অন্য কোনো ছেলে খুঁজে বিয়ে দিতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, ও এখনও বাচ্চা একটা মেয়ে। আপনি হয়তো নিজ চোখে দেখে থাকবেন আজকাল প্রেম করে ছোট ছোট মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে। পরে কি হয়? ওরা নিজেই একটা বাচ্চা আর একটা বাচ্চা কিভাবে লালন পালন করবে? তবে বেশি ক্ষেত্রে ওদের বিশেষ করে ডিভোর্স হয়ে যায়। এটা ওদের দোষ না, বর্তমান সমাজের দোষ। এখন আপনার মন চাই যদি বিয়ে দিতে পারেন, নইলে দিবেন না। তবে আমার কথাটা একটু চিন্তা করে দেখবেন। ও চাই পড়াশোনা করতে, বিয়ে দিয়ে ওর পড়াশোনা নষ্ট করবেন না। এটা আপনার কাছে আমার একটা অনুরোধ। আঙ্কেল আমার কথা শুনে আর কিছু বলল না, চুপচাপ উঠে চলে গেল। উনি খুব কষ্ট পেয়েছে হয়তো আমার কথা শুনে, বুঝতে পারছি। কিন্তু আমি কি করব? যা বলার দরকার ছিল তাই বলে দিলাম। রাতে তুবা এসে বলে গেল সকালে নাকি স্টেশনে যেতে হবে। রিয়ার বাবা আর আমার বোন নাকি আসছে। সকাল সকাল স্টেশনে যেতে হবে, এজন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। কিন্তু মাঝরাতে ফোনের আওয়াজের কারণে ঘুম ভেঙে গেল। এই মাঝরাতে আবার কে কল দিয়েছে? ফোনটা হাতে নিয়ে দেখি রিয়ার নম্বর। তাড়াতাড়ি রিয়ার নম্বরে আবার কল দিলাম। কল ধরে রিয়া বলল, তুমি এখন কোথায়? রিয়া, মজা করছো আমার সাথে? মাঝরাতে কল দিয়ে বলছো তুমি এখন কোথায়? আরে মজা করব কেন? আমি এখন তোমার বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি দরজা খুল। হ্যালো, কথা শোনা যাচ্ছে না রিয়া, নেটওয়ার্ক প্রবলেম। ফোনটা কেটে দিলাম হুদাই। রিয়ার কথা শুনেও আমি না শোনার ভান করলাম, কারণ আমি মনে মনে একটা আন্দাজ করছি, তানজিলা যদি আমাকে নিরাপত্তার জন্য লোক পাঠায় তাহলে হয়তো ওরা দিনে নিরাপত্তা দিতে পারবে। কিন্তু মাঝরাতে কিভাবে সম্ভব? ওদের তো ঘুম প্রয়োজন আছে নাকি? আর একটা জিনিস আমি খেয়াল করেছি, রিয়া যখন বাসা থেকে বের হয় তখন ওই পাখির নম্বর থেকে কল আসে।
রিয়ার সামনে তো কোনোদিন এমন হলো না। মাঝরাতে রিয়া এখানে আসার কারণে একটু ভয় লাগলো। সব কিছু মিলিয়ে এজন্য দরজা খুললাম না। এখনও এই রহস্যের কিছু খুঁজে বের করতে পারিনি। যদি আমি কিডন্যাপ হয়ে যাই, সব শেষ হয়ে যাবে। ফোনটা বন্ধ করে আবার ঘুমিয়ে গেলাম। সকালে যা হয় তা দেখা যাবে। সকাল সকাল কারো হাতের স্পর্শে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি মাথার কাছে রিয়া বসে আছে। আমি ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, কেমন আছো রিয়া? আমার সাথে তুমি কথা বলবে না। রাতে তোমার কথা মনে করে তোমার বাসার নিচে আসছিলাম, আর তুমি। রিয়া দিকে চোখ মেলে তাকিয়ে বললাম, মনে করো রিয়া, তুমি এক রাত ঘুমাও নাই। পরের দিন মাঝরাতে যদি কেউ ফোন করে বলে দরজা খুলে দিতে, তখন তোমার কেমন লাগবে বলো? আমারও তাই হয়েছিল। ঘুম ঘুম চোখে তোমার সাথে কথা বললাম ঠিকই, কিন্তু কখন যে আবার কথা বলা বন্ধ করে ঘুমিয়ে গেলাম বলতেই পারিনি। রিয়া মুখ কালো করে বলল, আচ্ছা থাক, আর বলতে হবে না। ফোন বন্ধ ছিল যে, এটা বলবে না। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, স্টেশনে যেতে হবে। ও তাই তো, আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি কিছুক্ষণের ভিতর ফ্রেশ হয়ে আসছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে টেবিলে বসে রিয়ার সাথে নাস্তা খেলাম। সকাল সকাল রিয়াকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের ভেতরে পৌঁছেও গেলাম। আমরা যাবার কিছুক্ষণ পর ট্রেন চলে আসলো। ওই তো রিয়ার বাবা আর আমার আপু দুলাভাই ট্রেন থেকে নামলো। তবে অবাক করা বিষয়, সাথে করে রিয়ার বাবা একজন কাজীকেও নিয়ে আসছে। মনে মনে বললাম, সব দিকে রেডি করেই আসছেন। রিয়া গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরল। আমি দুলাভাইয়ের সাথে হাত মিলিয়ে বললাম, ভালো আছেন দুলাভাই? এই তো ভাই আছি। আপু, আসতে কোনো কষ্ট হয় নাই তো? আপু আমার হাতে একটা ব্যাগ তুলে দিয়ে বলল, না, সমস্যা হবে কেন, ভালোই লেগেছে। যেতে যেতে আপুকে আস্তে করে বললাম, রিয়ার বাবা কাজী নিয়ে আসলো কেন, তাও আবার সাথে করে? এখানে কাজী কে ছিল না? আপু আমার কানের কাছে বলল, আজকে নাকি তোদের বিয়ে দিয়ে উনি রাতের প্লেনে দেশের বাহিরে যাবে, এজন্য সাথে করে কাজী নিয়ে আসছে। কিন্তু আপু, আমাদের বিয়ে তো শুক্রবারে হবার কথা ছিল। আমি বলছি ওনাকে, কিন্তু ওনার নাকি জরুরি দরকার আছে, তাই যেতে হবে। আমি আর কিছু বললাম না। আগে বাসায় গিয়ে দেখি কি হয়। বাসার কাছে গিয়ে দরজায় কলিং বেল বাজতেই আম্মু এসে দরজা খুলে দিলাম। আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। রিয়ার বাবা আমার সাথে কি করতে চাইছে সেটা বুঝতে পারছি না। ওরা যা বলবে তাই হবে নাকি? একটু পর তুবা এসে বলে গেল আমাকে নাকি আঙ্কেল ডাকছে। আমি রুম থেকে বেরিয়ে গিয়ে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে আঙ্কেল প্রশ্ন করল, তা বাবা, আমি আজকে এখানে কেন এসেছি তুমি তো বুঝে গেছো নাকি? আপুর মুখ থেকে শুনেছি সব, কিন্তু আপনি বলছিলেন তো শুক্রবারে। আম্মু আমাকে থামিয়ে বলল, এর আগে তোর বিয়ে হলে কি কোনো সমস্যা? বিয়ে তো করতেই হবে নাকি, আগে আর পরে? আম্মু। আচ্ছা বাবা, এখন যদি তোমার কোনো বন্ধুবান্ধব থাকে তাহলে বলতে পারো চলে আসতে। আর রিয়া, তুইও বলে দে কাউকে যদি বলার থাকে। আমি রুমে গিয়ে তানজিলকে ফোন করে সব বললাম। ও বলল, আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, তুমি তো জানো। আচ্ছা, আগে স্যারের সাথে কথা বলে দেখি কি বলে। আচ্ছা, যে করেই হোক তুমি আসবে। আর রিয়ার বেস্ট ফ্রেন্ড যেহেতু তুমি, ও হয়তো তোমাকে বলবে আসতে। আচ্ছা, আমি তোমাকে কথা বলে পরে জানাবো। ফোনটা কেটে তৈরি হতে লাগলাম। আম্মু যেহেতু বলেছে বিয়ে তো করতেই হবে। রুম থেকে বেরিয়ে দেখি আমি আগে যে অফিসে চাকরি করতাম অনেকেই ইতিমধ্যে চলে আসছে। এগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আজকে আমার বিয়ে, ভাবতেই যেন লজ্জা লাগছে। অফিসের সবাই এসে আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগলো। এখন ঘড়িতে সময় প্রায় 2টা বাজে। সবকিছু রেডি হয়ে গেছে, শুধু এখন বিয়ে বাকি। হঠাৎ পিছন থেকে কে জানি বলল, তো মিস্টার লাদেন, কি খবর আপনার? বিয়ের জন্য তৈরি তো? আরে তানজিলা, আপনি চলে আসছেন? আমি খুব খুশি হয়েছি। খবর আর কি বলেন, অসুস্থ শরীর নিয়ে বিয়ে করতে হচ্ছে। ভাবছিলাম আঙ্কেলকে বলে বিয়ের ডেটটা একটু কিছুদিন পিছিয়ে নেব, কিন্তু তার আগেই বিয়ে করতে হবে জানতাম না। হঠাৎ করে যে কি যে হলো ওনার বলতেই পারছি না। লাদেন, একটু সাইডে আসবে, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। চলো। তানজিলাকে নিয়ে আমার রুমে গেলাম। তানজিলা বাহিরে উকি দিয়ে দেখলো কেউ আসছে নাকি। পরে আমাকে প্রশ্ন করল, তুমি জানো এই রিয়াকে? কেন,
এই রিয়া আবার কে হবে? তুমি কি বলতে চাচ্ছ? রিয়া একদিনও অফিসে যায় নাই এখানে আসার পর থেকে, আর তোমাকে সবসময় বলে গেছে অফিসের ভিতরে আছে। আমি এগুলো জানতাম না, কিন্তু তুমি বলার পর আমি ওর অফিসে খোঁজ নিয়ে এসব জানতে পেরেছি। তাই ওর উপর আমার সন্দেহ বেশি। ও হয়তো এটা চাইতো বিয়ের আগে তোমাকে কিডন্যাপ করতে। এটা আমি আজকে রাতে জানতে পারলাম। এমন কিছু হবে আমি অনুমান করেছিলাম। আজকে মাঝরাতে রিয়া তোমাকে কল করেছিল, মনে আছে? হুম। ওখানে ও শুধু একা ছিল না, ওর সাথে আরও 2 জন ছেলে ছিল। তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না আমার কথাগুলো। কিন্তু আমি বলছি, মনে আছে যে তোমার নিরাপত্তা আমি তোমাকে দিব? আমাদের থানার এক কনস্টেবল রাতে তোমার উপর নজর রাখতে গিয়ে এসব দেখেছে। যদি একবার দরজা খুলতে, খেলা খতম ছিল তোমার। আমি বলছি না তুমি আমাদের একমাত্র শেষ প্রমাণ, এজন্যই 24 ঘন্টা তোমার উপর পুলিশের নজর আছে। এই রিয়া আর পাখি একজনই, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তবে প্রমাণ নেই আমাদের কাছে, তাই কিছু করতে পারছি না। এখন তোমার ইচ্ছা, বিয়েকে তুমি করবে নাকি করবে না? আমি বলি কি, ওকে বিয়ে করে আর জীবনটাকে নষ্ট করো না। ওর মতো মেয়েকে তুমি জীবনেও ভালো করতে পারবে না। ওর অনেকগুলো রূপ আছে যেগুলো তুমি খুব ভালো করেই জানো। তানজিলার কথা শুনে আমি মাটিতে বসে গেলাম। কি বলছে তানজিলা এসব? আমারও আরও আগে রিয়ার উপর সন্দেহ ছিল, কিন্তু আমি মনে করছি রিয়া নামের মেয়ে 2 জন আছে, আর আমি কিনা শেষমেশ এই মেয়ের প্রেমেই পড়লাম। ছি, ভাবতেও এখন কেমন কেমন লাগছে। ভাইয়া, রিয়া আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পিছনে তাকিয়ে দেখি তুবা এসে হতাশ কণ্ঠে এই কথাটা বলল। আমি একগাদা টেনশন নিয়ে বললাম, কি বলছিস এসব? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি ভাই, আমি সত্যি বলছি। রিয়া আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপুর ফোনের নাম্বারও বন্ধ বলছে। তুবার কথা শুনে তাড়াতাড়ি বাসার ভিতরে গেলাম। গিয়ে দেখি কারো মুখে কোনো কথা নাই, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আঙ্কেল হতাশ হয়ে সোফার ওপর বসে আছে। আমি গিয়ে আঙ্কেলের কাছে বসে বললাম, কি হয়েছে আঙ্কেল? আঙ্কেল আমার দিকে তাকিয়ে কান্না দৃষ্টিতে বলল, আমাকে মাফ করে দিও তুমি। রিয়া নাকি এই বিয়েতে রাজি না, ও তোমাকে বিয়ে করতে চায় না। আম্মু আমাকে সরিয়ে আঙ্কেলের দিকে আঙ্গুল তুলে বলল, এই কথাটা আমাকে আগে বলবেন না? তাহলে রিয়া কি এতদিন আমার ছেলের সাথে অভিনয় করে গেল? আপনারা বাপ মেয়ে মিলে আমার ছেলের জীবন থেকে নষ্ট করে দিলেন। বিশ্বাস করেন ভাবি, এমন কিছু হবে আমি আগে জানতাম না। এখানে আমার কোনো দোষ নেই, কিন্তু রিয়ার ব্যবহার আমার কাছে ইদানিং ভালো লাগছিল না। হঠাৎ করে ও কোথাও হারিয়ে যায়, জিজ্ঞাসা করলে কোনো কিছু আমাকে বলে না। আর এই যে দেখেন, রিয়া শেষ একটা মেসেজ করে গেছে যে, বাবা আমাকে আর তুমি খুঁজবে না, চিরদিনের জন্য আমি তোমাদের ছেড়ে চলে গেলাম। তোমার কাছে আমি ভালোবাসা পেয়েছি, সব দিয়েছো তুমি, কিন্তু আমার আরও টাকা দরকার ছিল, তাই যেখানে টাকা আছে সেখানে আমি চলে গেলাম। তবে এটা খুব খারাপ পথ বাবা, এখন থেকে একবার ফিরে আসলে মৃত্যু হবে, আর আমি কখনোই ফিরতে পারবো না। তোমাদের ছেড়ে দূরে চলে গেলাম। তবে লাদেন ছেলেটা খুব ভালো, অনেক ভালোবাসি আমি ওকে। এই কয়েকদিন ওর সাথে থেকে অনেক মায়া জন্মে গেছে ওর উপর। আমার পাপ কাজের সাথে ওকে আর জড়াতে চাই না, না চাইতেও অনেক ভালোবেসে ফেলেছি ওকে আমি। কিন্তু কি করব বলো, আমার পথ যে অনেক আলাদা। ওকে আমি নানাভাবে অনেক অত্যাচার করছি। বাবা, ওকে তুমি বলে দিও আমি মেয়েটা খুব খারাপ, অনেকগুলো রূপ আছে আমার, সেইটা হয়তো লাদেন খুব ভালো করেই জানে। ওকে বলে দিও আমার পিছনে যেন আর না পড়ে থাকে। আমি অনেক দূরে চলে গেছি, সবাই সব কিছু জানার পর আমি আর এই দেশে থাকতে পারবো না, এই জন্য চলে গেলাম। বিদায় বাবা, ভালো থেকো। মেসেজগুলো দেখে আঙ্কেল ফোনটা পকেটে রেখে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দিও বাবা, আমি জানি না আমার মেয়ে কোন কাজে জড়িয়ে পড়ল, যার কারণে আজকে সব ছেড়ে ও দেশ থেকে চলে যাচ্ছে। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। আমু সোফার এক কোণে বসে বলল, আমার ছেলের জীবনটা বুঝি আমি নিজ হাতেই নষ্ট করলাম। তানজিলা সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনাদের কাছে আমি ওর হয়ে মাফ চাইছি, মাফ করে দিবেন। আজকে এখানে কোনো বিয়ে হবে না, আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত আমরা। আস্তে আস্তে করে সবাই বিদায় হয়ে গেল। রিয়ার বাবা আস্তে করে বলল, আমার মেয়ে আগে এমন ছিল না, ও কারো সঙ্গ পড়ে এমন হয়েছে। তবে আমি কথা দিচ্ছি, আমার মেয়েকে ভালো পথে আনার দায়িত্ব আমার, ওকে আবার ফিরিয়ে আনবো আমি। আমি আর চুপ না থেকে বললাম, অনেক ভালোবাসতাম আমি ওকে, খুব বিশ্বাস করতাম রিয়াকে। তবে আমিও কথা দিচ্ছি, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। মৃত্যুর পর কেউ যদি আমার বউ হয়, সেটা হবে রিয়া। আমাদের সাথে তাল মিলিয়ে তানজিলা বলল, আমিও আপনাদের সাথে আছি, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর জন্য যা যা করার দরকার হয় আমি তাই করব, শুধু আমার ছোট বোনের কিছু যেন না হয়। তানজিলাকে আশ্বাস দিয়ে বললাম, আপনার ছোট বোনের দায়িত্ব আমি নিলাম, ওর কিছু হবে না। আম্মু দাঁড়িয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে লাদেন, যে তরে একা। আম্মুকে থামিয়ে বললাম, তুমি তো বলছো রিয়াকে বিয়ে করতে, ও খুব ভালো একটা মেয়ে বলছিলি, তো এখন না করো কেন?
যদিও রিয়া খারাপ পথে চলে গেছে, আমি ওকে আবার ফিরিয়ে আনবো। এজন্য যদি মরতেও হয় মরব। রিয়ার বাবা আমার মাথায় হাত দিয়ে বলল, তোমাকে আমি আজকে থেকে নিজের জামাই হিসেবে মেনে নিলাম। তাহলে আজকে থেকে জামাই শ্বশুর আর মেয়ের বেস্ট ফ্রেন্ড মিলে আমার মেয়েকে খুঁজে বের করব। সবাই রাজি তো? তানজিলা আমার দিকে তাকিয়ে বলল, আমার দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে। তবে আপনারা আমার কাছে সাহায্য করবেন শুনে খুব খুশি হলাম। আমাদের আগে রিয়াকে আটকাতে হবে, ও যেন দেশ ছেড়ে কোনোভাবে পালাতে না পারে। রিয়া দেশ ছেড়ে পালাতে পারবে না। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, আমি যা বলছি তাই শোনো।